Hello dear students, well wishers and respected teacher, Assalamu alaikum rahmatullahi wa barakatuh. Welcome back to Shahrasti Online School. This is my second class, Shahrasti Online School. How are you all? Hopefully everyone is well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Okay, now I am introduce myself. This is Khurshid Alam, assistant teacher in English, Rago Islami Alim Madrasa, Shahrasti Chatpur. Dear students, today I will discuss with you another important topic, transformation or changing sentence. Okay, everyone get ready with notebooks or kata, pens and everything else you need. Okay, attention please. ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করব, যে টপিকটি আমাদের স্টুডেন্টদের খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক হিসেবে আমরা চিনে থাকি। সে টপিকটি হলো ট্রান্সফরমেশন অর চেঞ্জিং সেন্টেন্স। ট্রান্সফরমেশন আমরা জানি ট্রান্সফার অর্থ রূপান্তর, এক স্থান হতে অন্য স্থানে পরিবর্তিত হওয়ার নাম ট্রান্সফার। অর্থাৎ ট্রান্স থেকে ফরমেশন অর্থ এক রূপ হতে অন্য রূপ ধারণ করা, অর্থাৎ ট্রান্সফরমেশন অর্থ কার ট্রান্সফরমেশন, সেন্টেন্সের ট্রান্সফরমেশন, বাক্যের রূপান্তর। এখন আমরা যদি বলি বাক্যের এক রূপ হতে অন্য রূপে রূপান্তরিত হওয়ার নামই হলো ট্রান্সফরমেশন অথবা চেঞ্জিং সেন্টেন্স অথবা বাক্য পরিবর্তন করা। এখন বাক্যের কীরকম পরিবর্তন হবে আমাদের সেটা জানতে হবে। বাক্যের অর্থের পরিবর্তন হবে না, কিন্তু বাক্যের স্ট্রাকচারে পরিবর্তন হবে। আমরা এটা জানতে হবে, বাক্যের স্ট্রাকচারাল পরিবর্তন হবে কিন্তু বাক্যের অর্থের পরিবর্তন হবে না। এই জিনিসটা আমাদের সবার আগে খেয়াল রাখতে হবে যে আমাদের একটি বাক্য অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে বা এক অবস্থান থেকে অন্য অবস্থান করলে এটার অর্থের পরিবর্তন হবে না, কিন্তু এটার স্ট্রাকচারে পরিবর্তন হবে। এর নামই হলো ট্রান্সফরমেশন। অর্থের পরিবর্তন হবে না, স্ট্রাকচারে পরিবর্তন হবে। ওকে, এখন আমরা যদি একটি উদাহরণ দিয়ে বলি বাক্যের অর্থের পরিবর্তন হবে না কিন্তু স্ট্রাকচারে পরিবর্তন হবে, তাহলে আমরা যদি দেখি হি ইজ আ গুড প্লেয়ার, সে হয় একজন ভালো খেলোয়াড়। এখন আমরা যদি এটা নেগেটিভ করি তাহলে আমরা কিভাবে করব? আমরা এটাকে করতে হবে এভাবে, হি ইজ নট আ ব্যাড প্লেয়ার। অর্থাৎ এখানে আমরা না বোধকের জন্য নেগেটিভের জন্য নট ব্যবহার করছি, কিন্তু আমাদের এখানে মূল শব্দটি গুড অ্যাডজেক্টিভ, এটার বিপরীত আমরা করে নিয়েছি ব্যাড, অর্থাৎ ভালোর বিপরীত খারাপ করেছি। অর্থাৎ কেন করেছি? এই শব্দটি, এই সেন্টেন্সটি যে অর্থ দাঁড়ায় আমরা এটাকে বিপরীত করার কারণ হলো এটা যখন আবার এটার বাংলা অর্থ বলবো ঠিক ঘুরে ফিরে আবার আমাদের এই সেন্টেন্সের অর্থের মধ্যে ফিরে যাবে, সেজন্য আমরা এইভাবে করব। তাহলে হি ইজ নট আ ব্যাড প্লেয়ার, সে হয় না একজন খারাপ খেলোয়াড়। অর্থাৎ ঘুরে ফিরে কোথায় যাচ্ছে, সে হয় না একজন খারাপ খেলোয়াড়, অর্থাৎ সে হয় একজন ভালো খেলোয়াড়। তাহলে আমরা বুঝে গেছি হি ইজ এ গুড প্লেয়ার, এটার বিপরীত কিভাবে করতে হবে, হি ইজ নট আ ব্যাড প্লেয়ার, অর্থাৎ সে হয় না একজন খারাপ খেলোয়াড়। তার মানে আমাদের সেই যেটাকে উদ্দেশ্য করে আমরা বাক্য পরিবর্তন করব, অনলি আমাদের এখানে স্ট্রাকচারের পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের অর্থের পরিবর্তন হয়নি, কারণ সে হয় একজন ভালো খেলোয়াড়। যখন আমরা এটাকে নেগেটিভ করেছি, হি ইজ নট এ ব্যাড প্লেয়ার, সে হয় না একজন খারাপ খেলোয়াড়, অর্থাৎ সে হয় একজন ভালো খেলোয়াড়, আগের জায়গায় ফিরে গেছে। ওকে ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার্স, এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমাদের আজকের মূল আলোচনা আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আজকে আমরা আমাদের টপিকটা হবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ অর্থাৎ আরও একটি বিষয় বলে রাখা ভালো, আমাদের ট্রান্সফরমেশন অর চেঞ্জিং সেন্টেন্স পড়তে হলে আমাদের সবার আগে জানতে হবে আবারও সেই সেন্টেন্স 5 প্রকার, মিনিং অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, ইন্টারগেটিভ, এক্সক্লামেটরি, এবং স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এইভাবে যারা ক্লাস 9-10 স্টুডেন্ট, নবম এবং দশম, তাদের 5 প্রকার সেন্টেন্স
তিন প্রকার সেন্টেন্স এবং ডিগ্রি তিন প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ জানতে হবে, তাদের ভয়েস জানতে হবে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, তাদের এই জিনিসগুলো জানতে হবে। তার মধ্যে আমাদের সেন্টেন্স 5 প্রকার মিনিং অনুসারে, সেখানে অ্যাসার্টিভ প্রথম। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুভাগে ভাগ করা যায়, তার আলোকে আমাদের অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, সে আলোকে আমাদের সেই দুটি সেন্টেন্সও জানতে হবে। আমরা সেটারই সর্বপ্রথম অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ টপিকটি দিয়ে আমরা আজকে শুরু করব। অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ আমাদের গুরুত্বপূর্ণ একটি, এই টপিকের ভিতরে এই দুটি সেন্টেন্স একটি গুরুত্বপূর্ণ টপিক। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আমাদের মূল আলোচনা চলে যাব। আমাদের আজকের আলোচনা হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমাদের আজকের আলোচনা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুভাগে ভাগ করা যায়, সেটা হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, হা বোধক এবং না বোধক। এখন অ্যাফার্মেটিভ থেকে কিভাবে আমরা নেগেটিভ করব, অ্যান্ড ভাইস ভার্সা। ভাইস ভার্সা বলতে বিপরীত, উল্টোটা, অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ হলে নেগেটিভ টু আবার অ্যাফার্মেটিভ হবে, যে কোনোভাবে আমাদের পরীক্ষা আসতে পারে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আর নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এটাকে আমরা রিভার্সড বলে থাকি। ওকে স্টুডেন্ট, আমরা সর্বপ্রথম যদি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমরা একটু দেখি আমাদের উদাহরণে আকারে এবং রুলস আকারে, তাহলে আমরা দেখব প্রথমে আমাদের লেখা আছে এভরি যোগ নাউন, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে এভরি থাকবে, তারপর একটা নাউন থাকবে। এরকম যদি এরপরে আরও অনেক থাকতে পারে, এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে নেগেটিভ করব, আমাদের সেই টেকনিকটা হলো এভরি যোগ নাউন থাকলে নেগেটিভ করার সময় শুরুতে দেয়ার ইজ নো, শুরুতে আমাদের হবে দেয়ার ইজ নো, শুরুতে দেয়ার ইজ নো। ওকে, অর্থাৎ প্রথম রুলস থাকবে এভরি যোগ নাউন, কোনো সেন্টেন্সের শুরুতে এভরি এবং এভরির পর একটি নাউন থাকবে, তারপর হবে আমাদের, আমরা যখন নেগেটিভ করব এই ধরনের সেন্টেন্সকে তখন শুরুতে লিখতে হবে দেয়ার ইজ নো, অর্থাৎ এভরির পরিবর্তে দেয়ার ইজ নো। এখন এখানে দেওয়া আছে ডট ডট, অর্থাৎ এই ডট ডটের স্থলে হবে আমাদের দেয়ার ইজ নোর পরে যে নাউনটি থাকবে সে নাউনটি বসবে, তারপর বসবে বাট যোগ বাকি অংশ। তাহলে আমরা দেখতে পেলাম এভরি যোগ নাউন, এই ধরনের বাক্যকে অ্যাফার্মেটিভ হতে নেগেটিভ কীভাবে করব, প্রথমে দেয়ার ইজ নো ডট ডট বাট যোগ বাকি অংশ। এখন আমরা যদি একটি এক্সাম্পলে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাফার্মেটিভে এভরি মাদার লাভস হার চাইল্ড, অর্থাৎ শুরুতে এভরি আছে, আমাদের সেন্টেন্সের শুরুতে এভরি আছে। এখন আমরা বলেছি যে এভরি যোগ নাউন, অর্থাৎ এখানে এভরির পরে মাদার আছে, মাদার শব্দটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাউন, অর্থাৎ এভরি যোগ নাউন, আমাদের শর্তটা মিলে গেছে। এরপরে বাকি যা আছে সেটা কোনো ব্যাপার না। এখন আমাদের সেন্টেন্সটা হলো এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মায়ে তার সন্তানকে ভালোবাসে। এখন আমরা এটা অনুযায়ী যদি আমরা নেগেটিভ করে, তাহলে আমাদের শুরুতে এভরির পরিবর্তে হবে দেয়ার ইজ নো, আমরা লিখলাম দেয়ার ইজ নো, তারপর আমরা ডট ডট বলেছি, ডট ডটে হবে যে যোগ নাউন, যেই নাউনটা থাকবে এভরির পরে, অর্থাৎ দেয়ার ইজ নোর পরে হবে সে নাউনটি হলো আমাদের মাদার, মাদার, এবং ডট ডটের পরে আমাদের দেওয়া আছে বাট, অর্থাৎ এরপর আমরা লিখব বাট, এরপরে যোগ বাকি অংশ। এখন আমাদের এই সেন্টেন্সটির বাকি অংশ কি, নাউনের পরে বাকি অংশ লাভস হার চাইল্ড, অর্থাৎ এর আগে একটি বাট যোগ হবে, তারপর যা আছে বাকি অংশ তা বসবে, তাহলে বাট লাভস হার চাইল্ড, অর্থাৎ আমরা পেলাম এভরি মাদার লাভস হার চাইল্ড। এটাকে আমরা নেগেটিভ করব দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এরকমই আরেকটি এক্সাম্পল, প্রথম আমাদের যদি আমরা বলি প্রথম রুলস এভরি যোগ নাউন থাকলে দেয়ার ইজ নো ডট ডট অথবা নাউন যোগ বাট যোগ বাকি অংশ। এবং যদি আমরা আবার বলি অ্যাফার্মেটিভে যদি কোনো সেন্টেন্সের শুরুতে এভরিবডি থাকে তাহলে আমরা কি করব, কিভাবে করব, এভরিবডি থাকলে একটু ভিন্ন হবে, এভরিবডি হেটস এ লায়ার। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে এভরিবডির পরিবর্তে দেয়ার ইজ নো হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হবে নান। নান হওয়ার কারণ হলো নান অর্থ কেউই না, আর এভরিবডি অর্থ প্রত্যেকেই, তার মানে এখানে ব্যক্তিবাচক হওয়ার কারণে এখানে নেগেটিভটা
ব্যক্তিবাচক হয়েছে, এই জন্য একটু তফাৎ। তাহলে এভরিবডি হেডস আ লায়ার, তাহলে আমরা এভরিবডি থাকলে শুধু রুলস হবে আমাদের, এভরিবডি থাকলে পারমিটিভে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নান, নোজ জায়গায় নান, তারপর ডট 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 বলতে আমাদের দেয়ার ইজ নানের পরে এখানে ডট ডট বলতে আমাদের আর তেমন কিছু থাকে না, এভরিবডির পরিবর্তে দেয়ার ইজ নান বাট হেডস আ লায়ার। তাহলে আমরা এভরিবডির পরিবর্তে দিব দেয়ার ইজ নান, এরপর আমরা রুলস অনুযায়ী এখানে বাট, তারপর আমাদের সেন্টেন্সের বাকি অংশ, অর্থাৎ এখানে যা থাকবে বাকি অংশ হেডস আ লায়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এভরিবডি হেডস আ লায়ার, এটার উত্তর হলো দেয়ার ইজ নান বাট হেডস আ লায়ার। এখন আমরা যদি বলি দেয়ার ইজ ননের পরে যা আছে অর্থাৎ বাট আছে, তাহলে আমরা এভাবে এটা মুছে দিলেও হবে, অর্থাৎ আমাদের এখানে দেয়ার ইজ নান যোগ বাট, আমরা যদি এটা বলি যোগ বাট হবে, যোগ আমাদের এখানে বাকি অংশ হবে। তাহলে এভরিবডি হেডস আ লায়ার, দেয়ার ইজ নো হেডস আ লায়ার। ওকে স্টুডেন্টস আর ভিউয়ার্স, আমরা এখন চলে যাব আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরেকটি গুরুত্বপূর্ণ রুলস, যেটি আমরা সবাই জানি। আমরা যদি দেখি প্রথম, আমরা জানি এই রুলসটি হলো কোনো বাক্যের ভিতরে অনলি বা অ্যালন, অনলি বা অ্যালন থাকলে, অনলি বা অ্যালন থাকলে অনলি বা অ্যালন দ্বারা যদি বস্তু বোঝায় তাহলে নাথিং বাট, ব্যক্তি বুঝালে নান বাট, এবং বয়স যদি সংখ্যা বোঝায় তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন হয়। এখন আমরা সেগুলো উদাহরণের মাধ্যমে দেখব। সর্বপ্রথম আমরা দেখলাম অ্যাফার্মেটিভে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এখন আমাদের এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতে কি আছে, আমাদের অনলি আছে। এখন আমরা জানি অনলি বা অ্যালন যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নাথিং বাট, নান বাট এই দুটির একটি। এখন কোনটির ক্ষেত্রে নাথিং বাট, কোনটির ক্ষেত্রে নান বাট, আমরা সেটাই দেখব। আমরা জানি ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নান শব্দটি হলো ব্যক্তি, নান কেউই না, আর নাথিং কিছুই না। তাহলে আমরা বুঝবো অর্থ দ্বারা নান ব্যক্তির ক্ষেত্রে বসবে আর নাথিং বস্তুর ক্ষেত্রে। বাট ওয়ার্ডটি দুটির সাথেই থাকবে, নানের পরও নাথিংয়ের পরও। তাহলে যদি অ্যাফার্মেটিভ কোনো সেন্টেন্সে অনলি যুক্ত থাকে এবং ব্যক্তিবাচক হয়, তাহলে আমরা দেখলাম অনলির পরে আল্লাহ শব্দটি আছে, আল্লাহ ব্যক্তিবাচক, আল্লাহ কী বাচক, ব্যক্তিবাচক। তাই আমাদের এখানে এই অনলির পরিবর্তে হবে নান বাট, যেহেতু আমরা পড়েছি যে অনলি থাকলে ব্যক্তিবাচক হলে নান বাট, তাহলে আমাদের এটা আল্লাহ ব্যক্তিবাচক, তাই আমাদের অনলির পরিবর্তে নান বাট হবে, এবং এরপরে বাকি যা আছে সব কিছুর মতো হবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এরপরে আমরা যদি চলে যাই, এখানে অনলিও থাকতে পারে অথবা অ্যালন দিয়ে শুরু হতে পারে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস অথবা অ্যালনও থাকতে পারে। এরপরে যদি আমরা দ্বিতীয় উদাহরণে যাই, দ্বিতীয় উদাহরণ দেখলে এ চাইল্ড লাইকস অনলি সুইটস, এ চাইল্ড লাইকস অনলি সুইটস, একজন শিশু শুধুমাত্র কি পছন্দ করে, মিষ্টি পছন্দ করে। এখন আমরা যদি দেখি আমাদের অনলি শব্দটা এখানে দেওয়া আছে, অনলির পরে আমাদের কি আছে, সুইটস। এখন আমরা অনলির পরে এখানে পেয়েছি আল্লাহ, আল্লাহ ব্যক্তিবাচক, এখানে অনলি পেয়েছি, অনলির পরে সুইটস বস্তুবাচক। তাহলে আমরা জানি যে বস্তুবাচক হলে অনলির পরে যদি বস্তুবাচক থাকে তাহলে সে অনলির পরিবর্তে নাথিং বাট বসে, অর্থাৎ এখানে আমাদের এই অনলি শব্দটির পরিবর্তে আমাদের নাথিং বাট শব্দটি ব্যবহৃত হবে। তাহলে আমরা যদি দেখি নেগেটিভ, এ চাইল্ড লাইকস অনলির পরিবর্তে নাথিং বাট সুইটস, কারণ আমাদের অনলির পরে সুইট শব্দটি বস্তুবাচক আছে, তাই আমাদের এখানে অনলির পরিবর্তে নাথিং বাট বসবে। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি অনলি বা অ্যালন দ্বারা যদি কোনো সংখ্যা বোঝায়, সেটা হোক এই ধরনের সংখ্যা, গাণিতিক সংখ্যা হোক ইংরেজি বানানের সংখ্যা 10 অথবা এই দুটির একটি, যে কোনোভাবে থাকলে সংখ্যা বোঝালে অনলি বা অ্যালনের পরে যদি কারো কোনো সংখ্যা বোঝায়, তাহলে আমরা জানি সে অনলি বা অ্যালনের পরিবর্তে আমাদের নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। ডিয়ার স্টুডেন্টস, মনে রাখতে হবে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান এই দুটি যে কোনো একটি আমরা ব্যবহার করব।
দুটি যে কোনো একটি, এটা তোমরা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমাদের এখানে হি ইজ অনলি 10 অবলিক 10, এখন তার বয়স শুধু কত 10 বছর। এখন সেটা এই অনলির পরিবর্তে অনলির পরে আমাদের যে শব্দটি আছে 10 অর্থাৎ সংখ্যা নির্দেশ করে, তাহলে সংখ্যা নির্দেশ করলে হি ইজ নট মোর দ্যান 10। ওকে, আমরা তাহলে এই রুলসটি পেয়ে গেছি। অনলি বা অ্যালন কোনো সেন্টেন্সের মধ্যে থাকলে যদি সেটা অনলি বা অ্যালন দ্বারা ব্যক্তি বোঝায় তাহলে অনলি বা অ্যালনের পরে পরিবর্তে নান বাট বসবে, অর্থাৎ অনলির পরে যে শব্দটি সেটা দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে নান বাট, আর যদি বস্তু বোঝায় তাহলে নাথিং বাট, সংখ্যা বোঝালে আমাদের হবে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। ওকে, আমরা নেক্সট রুলসে চলে যাব। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের 3 নম্বর রুলসে চলে এসেছি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মাঝে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এই ধরনের শব্দগুলো থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে তাহলে নেগেটিভ করতে হলে এগুলোর পরিবর্তে হ্যাভ টু, হ্যাজ টু, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প হবে। এখানে একটা কথা জানতে হবে, ক্যান নট হেল্প হলে ক্যান নট হেল্পের পরে যেই ভার্বটা থাকবে সেই ভার্বের শেষে আইএনজি দিতে হবে। তাহলে আমরা যদি উদাহরণের দিকে তাকাই, প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাস্ট, হ্যাজ টু, হ্যাভ টু থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প হবে, আর ক্যান নট হেল্প হলে ভার্বের শেষে আইএনজি হবে। এখন আমরা প্রথম উদাহরণ, আই মাস্ট গো দেয়ার। আই মাস্ট অর্থাৎ এই সেন্টেন্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মাস্ট শব্দটি আছে। তাহলে আমরা জানি যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে মাস্ট থাকে বা হ্যাজ টু বা হ্যাভ টু থাকে তার পরিবর্তে আমাদের করতে হবে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, হেল্প এটার পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাস্টের পরিবর্তে আমাদের ক্যান নট বাট, তাহলে আই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট গো দেয়ার, আমাদের উত্তর হয়ে গেছে। এখন আমরা যদি ক্যান নট বাটের পরিবর্তে ক্যান নট হেল্প লিখি তাহলে কীভাবে হবে, আই সেম মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প, এরপরে একটু বাড়তি কথা আছে যে ভার্ব থাকলে ভার্বের শেষে আইএনজি। এখন আমাদের মেইন ভার্ব হলো গো, এখন সে গোর সাথে কি হবে আইএনজি, যেহেতু বলছে ভার্বের সাথে আইএনজি, তাহলে আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। আমরা দুভাবে করতে পারবো, এক আই ক্যান নট বাট গো দেয়ার মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, আর নাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প যোগ ভার্বের শেষে আইএনজি, তাহলে আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, দুইভাবে করা যাবে। এরপর আমরা যদি দেখি হি হ্যাজ টু ডু ইট, অর্থাৎ এখানে আমাদের বলা আছে মাস্ট, হ্যাজ টু, হ্যাভ টু, তাহলে আমরা এই সেন্টেন্সের ভিতরে হ্যাজ টু শব্দটি পেয়েছি। হ্যাজ টু বা হ্যাভ টু মাস্ট থাকলে তার পরিবর্তে ক্যান নট বাট, সেম এটাকেও আমরা হ্যাজ টুর পরিবর্তে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট ঠিক থাকবে, হি ক্যান নট বাট ডু ইট, এই হ্যাজ টুর পরিবর্তে আমাদের ব্যবহার হয়েছে ক্যান নট বাট। এখন আমরা এটাকেও এভাবে করতে পারি, হি ক্যান নট হেল্প, আর এই ভার্বের শেষে আইএনজি হবে, হি ক্যান নট হেল্প ডুইং ইট, দুভাবে করা যায়। ওকে ডিয়ার স্টুডেন্টস, এটা আমাদের একটি গুরুত্বপূর্ণ রুলস। আমরা চলে যাব আমাদের নেক্সট রুলসে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা চলে আসছি আমাদের পরবর্তী রুলসে। আমাদের এই রুলসটি হলো কোনো সেন্টেন্সের ভিতরে যদি বোথ ডট ডট অ্যান্ড থাকে অথবা ডট ডট অ্যান্ড ডট ডট থাকে, অর্থাৎ শুরুতে কোনো কিছু থাকবে মাঝখানে অ্যান্ড থাকবে, শুধু কোনো সেন্টেন্সের মাঝখানে অ্যান্ড থাকবে শুরুতে কিছু পরে কিছু, বা কোনো সেন্টেন্সের শুরুতে বোথ এরপরে কোনো কিছু থাকবে এবং এরপরে অ্যান্ড থাকবে, অ্যান্ডের পরে আবার কিছু থাকতে পারে। এই ধরনের সেন্টেন্স থাকলে বোথ ডট ডট অ্যান্ড ডট ডট এবং ডট ডট অ্যান্ড ডট ডট, এই ধরনের সেন্টেন্স থাকলে সেটিকে আমরা অ্যাফার্মেটিভ করতে হলে শুরুতে বোথের পরিবর্তে নট অনলি, তারপর এখানে যে বোথের মাঝখানে ডট ডট অর্থাৎ যা থাকবে সেগুলো বসবে, অ্যান্ডের পরিবর্তে বাট অলসো। এক কথায় কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে যদি বোথ এবং অ্যান্ড থাকে তাহলে বোথের জায়গায় নট অনলি, অ্যান্ডের জায়গায় বাট অলসো, ক্লিয়ার। এবং যদি শুধু বোথ না থাকে শুধু অ্যান্ড থাকে কোনো সেন্টেন্সের মাঝখানে তাহলে আমরা সে অ্যান্ডের পরিবর্তে বাট অলসো লিখব এবং সেন্টেন্সটির শুরুতে আমরা বোথ ব্যবহার করব। ওকে, এখন আমরা যদি উদাহরণের দিকে তাকাই
তাহলে দেখতে পাচ্ছি যে বোথ রহিম অ্যান্ড করিম আর গুড ফ্রেন্ডস। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমরা বোথ শব্দটি পেয়ে গেছি। বোথ, আমরা বোথ শব্দটি পেয়ে গেছি এবং আমাদের এখানে অ্যান্ড শব্দটি আছে। অর্থাৎ এখন আমরা দেখেছি বোথ থাকলে নট অনলি, অ্যান্ড থাকলে বাট অলসো। তাহলে বোথের পরিবর্তে আমরা যদি নট অনলি ব্যবহার করি, নট অনলি রহিম অ্যান্ডের পরিবর্তে বাট অলসো করিম আর গুড ফ্রেন্ডস। বোথ রহিম অ্যান্ড করিম আর গুড ফ্রেন্ডস। তাহলে নট অনলি রহিম বাট অলসো করিম আর গুড ফ্রেন্ডস। তাহলে খুব সহজভাবে বোথ থাকলে তার পরিবর্তে নট অনলি, অ্যান্ড করিম অ্যান্ডের পরিবর্তে বাট অলসো, এরপরে বাকি সব ঠিক থাকবে। এবং দ্বিতীয় উদাহরণে আমরা যদি দেখি, হি টুক কফি অ্যান্ড আইসক্রিম, এখানে শুধুমাত্র আমাদের মাঝখানে অ্যান্ড আছে, তাহলে এটা অনুযায়ী এখন আমরা এটাকে কিভাবে করব পরিবর্তন। তাহলে আমরা যদি এটাকে নেগেটিভ করি তাহলে উত্তরটা হবে এমন, হি টুক। এবার আমাদের এখানে অ্যান্ডের আগে যেই পার্ট অফ স্পিচ আছে সেটার আগে আমাদের নট অনলি বসাতে হবে। তাহলে কেন হবে হি টুক নট অনলি কপি বাট অলসো আইসক্রিম। অর্থাৎ এখানে অ্যান্ডের পরিবর্তে হয়েছে হি টুক নট অনলি কপি বাট অলসো আইসক্রিম। এখানে আরেকটি, ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হি টুক কফি অ্যান্ড আইসক্রিম, এটাকে নেগেটিভ করতে হলে হি টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা চলে এসেছি আমাদের 5 নম্বর রুলসে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ রুলস অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার। এখন আমরা দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে যদি TOO TO2 এই ধরনের শব্দ থাকে তাহলে সেটাকে আমরা নেগেটিভ করতে হলে কীভাবে করতে হবে। নেগেটিভ করতে হলে প্রথম TOO এর পরিবর্তে SO হবে এবং ডটের জায়গায় যা ওয়ার্ড থাকবে সেগুলো বসবে। দ্বিতীয় টু এর পরিবর্তে ড্যাট বসবে। এরপরে বাড়তি কিছু থাকবে যোগ সাবজেক্টটা হবে ওই অ্যাফার্মেটিভ বাক্যের যে শুরু সাবজেক্টটা সেটা আবার এখানে এসে বসবে। এখানে প্রথমটা একবার বসবে সোর আগে, দ্বিতীয়বার আবার বসবে এখানে সাবজেক্ট। কার সাথে মিল রেখে? প্রথম সাবজেক্টের সাথে মিল রেখে অ্যাফার্মেটিভ বাক্যের। এরপরে যোগ ক্যান নট অথবা কুড নট। এখানে ক্যান নট অথবা কুড নট কখন হবে? যদি আমাদের অ্যাফার্মেটিভ বাক্যটি সাবজেক্টের পরে যদি আমাদের প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে হবে ক্যান নট, যদি থাকে ফার্স্ট টেন্সে তাহলে হবে কুড নট। আমরা টেন্সের সাথে মিল রেখে করব। আমরা এখন উদাহরণে চলে যাই। এক্সাম্পল অ্যাফার্মেটিভ, হি ইজ TOO উইক টু ওয়াক। অর্থাৎ এখন আমরা বলেছি টু থাকলে এবং টু থাকলে কোনো অ্যাফার্মেটিভ বাক্যে, তাহলে আমরা জানি TOO এর পরিবর্তে হবে প্রথম সো, তাহলে সো আমরা বসাইছি হি ইজ সো উইকের জায়গায় যে বসাইছি। তারপর আমরা দ্বিতীয় টুর জায়গায় আমরা জানি ড্যাট বসে, তাহলে আমরা বসাইছি দ্বিতীয় টুর পরিবর্তে ড্যাট। এখন এরপরে আমরা একটু বুঝে করব কি, আমরা বলেছি আমাদের অ্যাফার্মেটিভের সাবজেক্ট যে শব্দ আছে সেটা আবার এই ড্যাটের পরে বসবে। অর্থাৎ সাবজেক্ট আছে হি, বসছে হি। এরপরে আমাদের যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্টের পরে যদি আমাদের সেন্টেন্সটি আমাদের প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে হবে ক্যান নট। অর্থাৎ ক্যান নট, ক্যানটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্মে, তাই ক্যান নট বসবে। তাহলে আমরা ইজ আছে তাই আমরা ক্যান নট বসাইছি। এখানে যদি ইজ নিয়ে থাকি ওয়াজ থাকতো তাহলে এখানে হয়তো কুড নট। অর্থাৎ তাহলে এখানে টু এর পরিবর্তে ড্যাট, এরপর আমাদের সাবজেক্ট এই যে প্রথম সাবজেক্টটা, এরপরে ক্যান নট অথবা কুড নট। ক্যান নট বসছে ইজ থাকার কারণে, ওয়াজ থাকলে কুড নট বসতো। এরপর আমাদের বাকি রুল ওয়াক শব্দটি বসে গেছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এটা একটি গুরুত্বপূর্ণ রুলস। এখন আমরা চলে যাব আমাদের আরেকটি রুলসে। ওকে, আমরা আমাদের পরবর্তী রুলসে চলে যাব। এটা আমাদের
5 নম্বর রুলস। আমরা চলে যাব আমাদের 6 নম্বর রুলস। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সর্বশেষ এবং সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ রুলস হলো এটি। এই রুলসটি একটু লম্বা, তাই আমি রুলসের কোনো আকৃতি লিখলাম না, আমি উদাহরণের মাধ্যমে জিনিসটা উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের ক্লাস 6, 7, 8 যাদের ট্রান্সফরমেশন অর চেঞ্জিং সেন্টেন্স আসে তাদের 5টি সেন্টেন্স আসবে এবং তাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই পার্টটি থাকে। এবং আমাদের ক্লাস 10, 9, 10 অর্থাৎ যারা এসএসসি পরীক্ষার্থী এবং যারা এইচএসসিতে পড়ে যাদের এই টপিক্সটি আছে তাদের এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই পার্টটি থেকে সবচেয়ে বেশি বাক্য আসে এই রুলসটি থেকে, এবং এর আগে আমি যতগুলো রুলস আলোচনা করছি সেগুলো থেকে আসে, কিন্তু একটু বেশি আমরা দেখে থাকি, একটু বেশি এই রুলসটা থেকে আসে। এখন এই রুলসটি কি? এই রুলসটি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি হ্যাঁ বোধক বাক্য থাকে অর্থাৎ হ্যাঁ বোধক শব্দ থাকে, সেটাকে নেগেটিভ করতে হলে তার বিপরীত নেগেটিভ শব্দটা করতে হয়। এবং যদি সেটার ওই সেন্টেন্সটির মধ্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সে অক্সিলারি ভার্বের পরে নট শব্দ যোগ করে নট শব্দটির পরে অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে যে মূল শব্দটি থাকবে আমাদের মূল শব্দটির বিপরীত করে দিতে হবে নট যোগ করা। আর যদি এখানে আমরা অনেকে একটু বুঝতে ভুল করি, যদি অক্সিলারি ভার্ব না থাকে আমাদের প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব থাকে তাহলে আমাদের প্রিন্সিপাল বা মেইন ভার্ব অনুযায়ী, যেমন যদি আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় এবং মেইন ভার্বের শেষে এস বা ইয়েস থাকে তাহলে নেগেটিভ করার সময় আমাদের নট শুধু নট বসালে হবে না, তখন আমাদের ডাজ নট বসাতে হবে। এবং যদি আমাদের সাবজেক্ট ফার্স্ট পারসন হয় অর্থাৎ আমাদের ভার্বটা বেস ফ্রম হয় তখন আমাদের ডু নট হবে, তখন আমাদের এখানে ডু নট বসাতে হবে, শুধু নট বসালে হবে না। ওকে, আমরা এখন আমাদের উদাহরণে চলে যাই। প্রথম উদাহরণ অ্যাফার্মেটিভে আই শ্যাল রিমেম্বার ইউ। এখন এই উদাহরণটির দিকে তাকালে আমরা দেখতে পাই এখানে শেল শব্দটি আছে, শেল মডাল অক্সিলারি অর্থাৎ অক্সিলারি ভার্ব আছে যেটা আছে। এখন আমরা বলেছি সে মডাল অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকলে তারপর একটি নট যোগ করে তারপর ওই মডাল অক্সিলারি ভার্বের পরে যে শব্দটি তার বিপরীত করে দিতে হবে, তাহলে সেটা অর্থের পরিবর্তন হবে না কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারে পরিবর্তন হবে। তাহলে আমি যদি বলি আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে মনে রাখবো, স্মরণ করব মনে, তাহলে এটাকে আমরা বিপরীত করলে আয়ের জায়গায় আয় থাকবে, শেলের জায়গায় শেল। এখন শেলের পর অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে নট শব্দটি যোগ হবে, এরপরে আমাদের শেলের পরে যে শব্দটি থাকবে রিমেম্বার তার বিপরীত করতে হবে। অর্থাৎ আমরা এখানে কিছু শব্দের বিপরীত এই জিনিসগুলো জানতে হবে, পড়তে হবে, পড়ে রাখতে হবে। অর্থাৎ রিমেম্বার থাকলে কী হবে, পায়াস থাকলে কী হবে, পায়াসের বিপরীত ইম্পায়াস, অনেস্ট ডিসঅনেস্ট। তারপর আমরা যদি দেখি লেটের বিপরীত কি পাংচুয়াল, বিউটিফুলের বিপরীত কি আগলি। এইভাবে আমাদের অনেকগুলো সিনসিয়ার, ইনসিনসিয়ার, এইভাবে আমাদের অনেকগুলো শব্দর বিপরীত কিভাবে করতে হবে এই ধরনের শব্দগুলো আমরা যদি কোনো সেন্টেন্সে দেখি তাহলে সেটার বিপরীত করতে হবে। অর্থাৎ রিমেম্বারের বিপরীত হবে ফরগেট, রিমেম্বার বলে যাওয়া, ফরগেট রিমেম্বার মনে রাখা, ফরগেট বলে যাওয়া। অর্থাৎ আই শ্যাল নট, এখানে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের পরে নট যোগ হবে, রিমেম্বারের বিপরীত শব্দটি হবে। এভাবে একভাবে হবে। এরপরে আরেকভাবে হতে পারে আমাদের কোনো মডাল অক্সিলারি ভার্ব নাও থাকতে পারে, আমাদের থাকতে পারে মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট দেখে নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী আমরা ডাজ নট অথবা ডু নট বসাবো। অর্থাৎ এখানে আছে হি লিভস টুগেদার, লিভস সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং ভার্বের শেষে এস বা ইয়েস থাকে, এস আছে, তাই এখানে আমাদের এই নেগেটিভ করার জন্য ডাজ শব্দটি ব্যবহার করতে হয়েছে, অর্থাৎ ডাজ নট। কিন্তু ডাজ নটের পর আমাদের মেইন ভার্বের শেষে যে এস আছে সেটা উঠে যাবে, সেটাও মনে রাখতে হবে। এগুলো ছোট ছোট ভুল যেগুলো আমরা বেশি, আমাদের স্টুডেন্টরা বেশি ভুল করে থাকে। অর্থাৎ লিভসের জায়গায় শুধু লিভ হবে, কারণ এই এস থাকার কারণে ডাজ হয়েছে আর নট হয়েছে। হি ডাজ নট লিভ
অ্যালোন, টুগেদার হলো একত্রে, এটার বিপরীত অ্যালোন। অর্থাৎ ভার্বের পরে প্রিন্সিপাল ভার্ব অথবা অক্সিলারি ভার্বের পরে যেই শব্দটি থাকবে আমাদের সেটারও বিপরীত করতে হবে। ওকে, এরপর আমরা আরেকটি বাক্য এভাবে আসে আমাদের পরীক্ষায়, আই অলওয়েজ অ্যাগ্রিড উইথ হিম। অর্থাৎ কোনো বাক্যতে যদি অলওয়েজ থাকে অ্যাফার্মেটিভ, সেটাকে নেগেটিভ করতে হলে অলওয়েজের বিপরীত নেভার করতে হয়। তাহলে অলওয়েজের বিপরীত হলো নেভার, কিন্তু মনে রাখতে হবে যেখানে অলওয়েজ থাকবে নেভার করলে নেভার শব্দটি নেগেটিভ, সেই ক্ষেত্রে আমাদের নট শব্দের ব্যবহার হবে না, অথবা ডাজ নট, ডু নট কিছুই ব্যবহার হবে না। আমাদের নেভারটাই এখানে আমাদের নেগেটিভ অর্থ বহন করে এবং নেগেটিভ ওয়ার্ডের কাজ করে। তাই অলওয়েজ আছে নেভার, এবং সেই শব্দের পর আমাদের মূল শব্দ হলো অ্যাগ্রিড, সেটার বিপরীত কিন্তু করতে হবে, না হলে হবে না। তাহলে ডিসঅ্যাগ্রিড, আমরা অ্যাগ্রিড ডিসঅ্যাগ্রিড উইথ হিম, অর্থাৎ আই অলওয়েজ অ্যাগ্রিড উইথ হিম, এটার বিপরীত নেগেটিভ করেছি, আই নেভার ডিসঅ্যাগ্রিড উইথ হিম। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখতে পেলাম যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক ট্রান্সফরমেশন ও চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পার্টটি আজকে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের গুরুত্বপূর্ণ যেই রুলসগুলো, যেগুলো থেকে সবচেয়ে বেশি আমাদের পরীক্ষাতে আসে বা যেগুলো না জানলে নয়, সেই রুলসগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি এগুলো থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবে, এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে এবং এই রুলসটা থেকে একটু বেশি আসে এবং অন্য রুলসগুলো থেকেও আসে, তোমরা সবগুলো রুলসকে সমান গুরুত্ব দিয়ে পড়বে এবং খুব বেশি চর্চা করতে হবে বাসায়। বেশি বেশি চর্চা করলে তোমরা রুলসগুলো আয়ত্ত করতে পারবে। মনে রাখবে রুলসগুলো বুঝারও ব্যাপার আছে, মুখস্থ করারও ব্যাপার আছে। তোমরা অবশ্যই সবাই এগুলো প্র্যাকটিস করবে বাসায় বসে। আশা করি তোমরা এই ক্লাস থেকে অনেক উপকৃত হবে। তোমাদের ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার ক্লাসটি আজকের মতো এখানে শেষ করব। তার আগে যাওয়ার আগে আবারও বলবো, তোমরা সবাই ভালোভাবে পড়ালেখা করো। মহামারী করোনা ভাইরাসের কারণে আজকে দীর্ঘদিন আমাদের প্রতিষ্ঠান বন্ধ, তাই আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে কিছু বুঝানোর, কিছু দেওয়ার চেষ্টা করিতেছি। বাংলাদেশ সরকারের উদ্যোগে, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে, তারই ধারাবাহিকতা শাহরাস্তির সম্মানিত শিক্ষা অফিসার মহোদয়ের উদ্যোগে শাহরাস্তি অনলাইন স্কুলের ধারাবাহিক ক্লাসে আজকের ক্লাসটিতে তোমরা প্রত্যেকটি ক্লাসে আশা করি তোমরা যুক্ত থাকবে। তোমাদের ভালোর জন্য এই প্রক্রিয়াটি চালু করা, তাই তোমরা সবাই ঘরে থাকবে, ঘরে সেফ থাকবে এবং বাইরে যাবা না। যেখানে যাও মাস্ক পরিধান করবে, ভালোভাবে সুস্থভাবে পড়ালেখা করবে, বই নিয়ে ঘরে পড়বে, এটাই তোমাদের কাছে আমার একান্ত প্রত্যাশা। ওকে ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকবে। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার পরবর্তী নতুন একটি টপিক নিয়ে হয়তো বা তোমাদের সাথে আমার দেখা হবে, আমি হাজির হয়ে যাব। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।